পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে নজরে কেন্দ্রীয় বাজেট 2026-27। গ্রেট বেঙ্গল সার্কাসের জনক প্রিয়নাথ বসু। গত 1 ফেব্রুয়ারি লোকসভায় সাধারণ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চলতি অর্থবর্ষে কোন খাতে কতটা বরাদ্দ হলো, আয়কর কতটা বাড়ল, সঞ্চয়, সুদের হার, বৈদেশিক বিনিয়োগ ইত্যাদি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়গুলি উল্লেখিত হয় এই কেন্দ্রীয় সাধারণ বাজেটে। সেই সঙ্গে মূল্যবৃদ্ধিতে জেরবার সাধারণ মধ্যবিত্ত মানুষের হাতে রইল কি? তাই বাজেট 2026-27 এই সকল তথ্যে চোখ রাখব আজকের প্রতিবেদনে। এক নজরে কেন্দ্রীয় বাজেট 2026-27। গত রবিবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টানা নবমবার কেন্দ্রীয় বাজেট পেশ ও অন্যান্য আর্থিক প্রস্তাব পেশ করেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ 2026-27 অর্থবর্ষে সরকারি পরিকাঠামোগত খাতে 12 লক্ষ কোটি টাকার বরাদ্দ বাজেটে প্রস্তাবিত করা হয়। বিশ্বের সামগ্রিক পরিস্থিতিতে অস্থিরতা তৈরি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এবার প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করেছে, যার পরিমাণ 8.85 লক্ষ কোটি টাকা। 15 বছর পর আগামী 1 এপ্রিল থেকে দেশে জনগণনার কাজ শুরু হবে। বাজেটে এর জন্য বরাদ্দ হয়েছে 6,000 কোটি টাকা। 1 এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন। নতুন আয়কর আইনে 31 জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে। ব্যাংকিং সেক্টরে মানোন্নয়ন ও পর্যালোচনার জন্য বিকশিত ভারত নামে একটি উচ্চ পর্যায়ের রিভিউ কমিটি গঠন করার কথা জানানো হয়েছে। বাজেটে স্বাস্থ্য পরিষেবা, ক্ষুদ্র মাঝারি শিল্পের মানোন্নয়ন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রগুলির কিছু প্রস্তাব আনা হয়েছে। 17টি ক্যান্সারের ওষুধ সহ 7টি বিরল রোগের ওষুধের উপর শুল্ক কমানো হয়েছে। উচ্চ সম্ভাবনাময় এমএসএমই সমর্থন করে চ্যাম্পিয়ন এসএমই গঠনের লক্ষ্যে 10,000 কোটি টাকার গ্রোথ ফান্ডের প্রস্তাব করা হয়েছে। সারা দেশে 5টি বিশ্ববিদ্যালয়, টাউনশিপ ও গবেষণা কেন্দ্র গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। 2026-27 অর্থবর্ষে খনিতে জোর দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। উৎপাদনে লিথিয়াম আয়ন ব্যাটারি, সোলার গ্লাস, মাইক্রোওয়েভ ওভেন, এয়ারক্রাফটের যন্ত্রাংশের অন্তর্দেশীয় উৎপাদনে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। পর্যটন, সংস্কৃতি ও পর্যটন কেন্দ্রিক অর্থনীতি গড়ে তুলতে বৈদেশিক পর্যটনের প্যাকেজে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, এই দিকটিকে মাথায় রেখে এ রাজ্যের জন্যে বরাদ্দ কেন্দ্রীয় বাজেটে গুরুত্ব পেয়েছে। দুর্গাপুরের শিল্প করিডোর, ডানকুনির পণ্য পরিবহন করিডোর ও 7টি হাই স্পিড রেল করিডোর গঠন করার প্রস্তাব ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে সামগ্রিকভাবে এই বাজেটে কৃষি ও গ্রামীণ অর্থনীতির মানোন্নয়নে বিশেষ কোনো দিক উল্লেখ করা হয়নি। প্রত্যাশা অনুযায়ী জিএসটির কাঠামোগত কোনো পরিবর্তন করা হয়নি। মূল্যবৃদ্ধি ও ক্রমাগত টাকার পতন রোধে নির্দিষ্ট কোনো দিশা দেখাতে পারেনি এই কেন্দ্রীয় বাজেট। এই সব মিলিয়ে 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট সাধারণ নাগরিক জীবনে তেমন বিশেষ কোনো পরিবর্তন আনতে পারবে কি, এই প্রশ্নে নির্দিষ্ট কোনো ধারণা এখনই করা যাচ্ছে না। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। সবচেয়ে বিখ্যাত ছিল প্রফেসর বোসের গ্রেট বেঙ্গল সার্কাস। এই সার্কাসে নাকি বাঙালি মেয়েরাও খেলা দেখাতো, এমনকি বাঘের খেলাও। তোপসের জবানিতে এই কথাগুলো বলেছিলেন স্বয়ং সত্যজিৎ রায় তাঁর ছিন্নমস্তার অভিশাপ উপন্যাসে। কিন্তু কে এই প্রফেসর বোস?
সার্কাস দলের সঙ্গেই বা তার কি সম্পর্ক? জানতে হলে আমাদের ফিরে তাকাতে হবে আজ থেকে প্রায় 150 বছর আগে এক মজার ঘটনায়। আর তার জন্য চোখ রাখতে হবে আজকের কৃতি বাঙালিতে, প্রিয়নাথ বসুর গল্পে। লালমোহন বাবু ওরফে জটায়ু প্রথম আমাদের চেনালেন ভারতের সিনেমা, থিয়েটার, গানগপ্পের মতো সার্কাসেরও গোড়াপত্তন এক বাঙালির হাত ধরে, প্রফেসর বোসের গ্রেট বেঙ্গল সার্কাস। কিন্তু প্রফেসর হয়ে তিনি সার্কাসের দল খুলতে গেলেন কেন? সেই গল্পটা জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে 1872 সালে, যখন নবগোপাল মিত্র এক ছোটখাটো সার্কাস দল খুলেছেন, যাকে অবশ্য ঠিক সার্কাস দল বলা চলে না, কারণ সেখানে জন্তু জানোয়ার বিশেষ নেই, শুধু একটি টাট্টু ঘোড়া। সেই ন্যাশনাল সার্কাস যখন মুখ থুবড়ে পড়ল, তার সমস্ত জিনিসপত্র জলের দরে কিনে নিলেন জিমন্যাস্টিক শেখা, ঘোড়সওয়ারি শেখা, ট্রাপিজের খেলা শেখা এক উদ্যমী পুরুষ প্রিয়নাথ বসু। বাবার সাংঘাতিক অমতে নিজেকে আরো প্রশিক্ষিত করে এবং অবশ্যই পৈতৃক সম্পত্তিকে বুড়ো আঙুল দেখিয়ে গৃহত্যাগ করলেন প্রিয়নাথ। ঠিক তখনই 1887 সালে তৈরি হলো গ্রেট বেঙ্গল সার্কাস, যার নাম আজও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ইতিহাসে। প্রথম দিকটা যা হয় আর কি, জেলায় জেলায় সার্কাসের দল নিয়ে ঘোরা, মঞ্চ নেই, তাঁবু নেই, চাটাই পেতে বসা দর্শকের সামনে খেলা দেখানো। সেখান থেকেই একটু একটু করে টাকা এলো এবং ক্রমেই ডালপালা মেলে বিস্তৃত হলো এই সার্কাস দল। যখন রংপুরের রাজবাড়িতে খেলা দেখিয়ে প্রচুর নামডাক হলো, তখনই বাংলার বাইরে খেলা দেখানো শুরু। তবে শুধু ভারতবর্ষে নয়, শ্রীলঙ্কা, জাভা, মালয়, ইন্দোনেশিয়া, সেখানেও ছুটতে লাগলো গ্রেট বেঙ্গল সার্কাস। প্রিয়নাথ বসুর এই অভিজ্ঞতা আবার 1902 সালে বই আকারে বেরোলো। নাম ছিল প্রফেসর বোসের অদ্ভুত ভ্রমণ বৃত্তান্ত। 1896-এ রেওয়ার মহারাজা খুশি হয়ে প্রিয়নাথের দলকে উপহার দিলেন এক জোড়া বাঘ, যাদের নাম ছিল লক্ষ্মী আর নারায়ণ। এরাই হয়ে উঠল গ্রেট বেঙ্গলের তারকা, এবং অবশ্যই প্রিয়নাথের হাত ধরে। প্রিয়নাথের ছেলে অবনীন্দ্র কৃষ্ণ বসুর বই থেকে জানা যায়, প্রিয়নাথের দলের এক কুস্তিগির বাদল চাঁদ গ্রেট বেঙ্গল সার্কাসে বাঘের সঙ্গে কুস্তি লড়তেন এবং ক্লাইম্যাক্সে বাঘের মুখ হাঁ করিয়ে মাথা ঢুকিয়ে দিতেন। মনে পড়ছে ছিন্ন মস্তার অভিশাপের সেই বীরেন্দ্র কারান্ডিকারের গল্প? সেই একইভাবে দর্শক উত্তাল, শো সুপারহিট। আরে না না মশাই, গল্প এখানেও শেষ নয়। তার হাত ধরেই সার্কাস দলে এলো একের পর এক সুন্দরী বাঙালি রমণীরা। সুশীলা সুন্দরী নামে এক বাঙালিনী ও তার বোন কুমুদিনী বাঘের খেলা দেখাতেন। তারপরে হাতির খেলা, ঘোড়ার খেলা, জাদুর খেলা, একের পর এক মাস্টার স্ট্রোক। প্রিয়নাথের সার্কাস দল হয়ে উঠল বাঙালির গর্ব। এবার সেই গল্প। একদিন প্রিয়নাথ তার সার্কাসের ছেলেপুলের সঙ্গে মঞ্চে কসরত করছেন, তাও আবার বড়লাটের বাসভবনে। সেই সময় হঠাৎ লর্ড ডাফরিন প্রশ্ন করে বসলেন, হু ইজ দ্যাট প্রফেসর? এই উপাধি মনে ধরল সকলের এবং খোদ প্রিয়নাথেরও। আর দলের নাম হলো প্রফেসর বোসেস গ্রেট বেঙ্গল সার্কাস। এই প্রফেসরের হাত ধরেই বাঙালি আবার শরীর চর্চায় মন দিল। ইংরেজ প্রশাসনকে নাড়িয়ে দিল এক বাঙালি। এরপরেও সার্কাসের টানে ও ভালোবাসায় ঘর ছাড়া হয়েছে বহু বাঙালি এবং তৈরি হয়েছে বহু বিখ্যাত সার্কাস দল। কিন্তু খাতায় কলমে প্রথম না হলেও যে সার্কাস দল বিশ্বের দরবারে বাঙালিকে পৌঁছে দিয়েছিল ও আসল সার্কাস কি তা বাঙালিকে চিনিয়েছিল, এবং যে মানুষটি এই ভাবনার পেছনে ছিলেন, তাদের আমরা ভুলি কি করে? গ্রেট বেঙ্গল সার্কাস এবং তার স্রষ্টা কৃতি বাঙালি প্রিয়নাথ বসু।
শুরু করছি আজকের সংবাদ সংকেত। সমুদ্রতলের শক্ত পাথর কেটে উত্তর ইউরোপের নর্ডিক দেশ নরওয়েতে লোকচক্ষুর আড়ালে প্রায় 400 মিটার গভীরে 27 কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ সড়ক নির্মাণের প্রকল্প শুরু হয়েছে, যা নরওয়ের র্যান্ডবার্গ ও বোকান অঞ্চলকে সংযুক্ত করবে এবং নির্মীয়মান এই সড়ক প্রকল্পটির পোশাকি নাম রাখা হয়েছে রোগফাস্ট। সংবাদ সংস্থা CNN এর প্রতিবেদনে এটিকে বিশ্বের গভীরতম সমুদ্রতলের সড়ক বলে উল্লেখ করা হয়েছে। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতা, হাওড়া, হুগলি ও 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। গত 3রা ফেব্রুয়ারি মঙ্গলবার রাত 9:05 নাগাদ মায়ানমারে সৃষ্ট 6 মাত্রার কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মায়ানমার কেন্দ্রিক ভূমিকম্প হলেও কলকাতার নরম পলিমাটির কারণে কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী কোনো বড় ধরনের হতাহত বা সম্পত্তির ক্ষতির খবর পাওয়া যায়নি। অনূর্ধ্ব 19 স্তরে ষষ্ঠবারের জন্য চ্যাম্পিয়নের তকমা ছিনিয়ে নিল ভারতের জুনিয়র ক্রিকেট দল। জিম্বাবুয়ে হারারে 412 রানের লক্ষ্যমাত্রায় ইংল্যান্ডকে 100 রানে হারালো ভারতের বৈভব, আয়ুষ, অভিজ্ঞানের আক্রমণাত্মক ব্যাটিং। বৈভব সূর্যবংশী ম্যাচ এবং সিরিজের সেরা হিসাবে নির্বাচিত হয়েছে। অভিনন্দন জানিয়েছেন দেশের রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর আগামী রবিবার ঠিক সন্ধে 7:30টায়। চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ।